অবনীকে পাওয়ার জন্য আমি যা করতে হয় সব করব। তবুও আমার ওরে লাগবে। ইমাদ, তুই বল না কি করব আমি? ওকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করা সম্ভব না। ভালো আমি ওরে বাসছি যখন, ওরে আমার লাগবে। অবনীকে আমার হতেই হবে। ২২-এর যুবকের আর্তনাদে আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষের চোখে পানি। বর্তমান যুগেও এমন করে কেউ ভালোবাসতে পারে তা কল্পনা করা যায় না। ইমাদ যুবকটির বেস্ট ফ্রেন্ড, সেও কাঁদছে। কি করবে? তার বেস্ট ফ্রেন্ড রূপী ভাইয়ের এই অবস্থার জন্য কিছুটা হলেও সে দায়ী। ইমাদ কিছু বলার ভাষা খুঁজে পেল না। কি বা বলবে ছেলেটা? ভালোবাসার জ্বালা, যন্ত্রণা কেমন সে জানে। সে বুঝতে পারে ভালোবাসার মানুষরে হারানোর যন্ত্রণা। সেও বেশি ছিল, তবে হয়তো মাহাদের মতো নয়। মাহাদ অবনী নামক রমণীটিকে যে পাগলের মতো ভালোবাসে। গত ৩টা বছর পাগলের মতো একতরফা ভালোবেসে গিয়েছে। এই তো ৬ মাস আগে বহু কষ্টে রাজি করিয়েছিল অবনীকে। প্রেম ভালোই চলছিল, কিন্তু গতকাল অবনী ধরা খেয়েছে তার আম্মুর কাছে। এই নিয়ে যোগাযোগ বন্ধ তাদের। এই যে আজ রাস্তায় চিৎকার করে কাঁদছে। ইমাদ শত চেষ্টা করেও বোঝাতে পারল না মাহাতকে। মাহাত একা একাই আওড়াতে থাকে। তোমার আমি ভালো যখন বাসছি, আমার আমি করেই ছাড়ব। তুমি আমার হবা মানে আমারই হবা। তোমারে আমার মতো ভালো আর কেউ বাসব না আমার রানী। তুমি আমার হবা, আমার। তোমাকে আমি আমার করবই। যে হাত আমি ধরেছি একবার, তা কিভাবে ছাড়ি? তুমি ভরসা যখন করেছ, আমি তোমার সেই বিশ্বাস ভরসা কিভাবে ভাঙব? ফাঁকা রাস্তায় হাত পা মেলে শুয়ে পড়ল মাহাত। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়াচ্ছে অবনীর নামখানা। ইমাদসহ বাকি বন্ধুরা তাকিয়াছে মাহাদের দিকে। বন্ধু হয়ে বন্ধুর এমন যন্ত্রণা কেউ সহ্য করতে পারছে না। রাহান ইমাদকে বলল, আর কত? কাল থেকে এমন করে যাচ্ছে, সকাল থেকে না খাওয়া। ও তো মরে যাবে। ইমাদ, ধর ওকে। কিছু খাওয়াতে হবে, না হয় মরে যাবে ও। যাওয়াত যা তো বিরিয়ানি নিয়ে আয়, তাড়াতাড়ি আসবি। বাইক টান দিয়ে যাবি আর আসবি। যাওয়াত কথা শোনা মাত্রই বাইকে বসে টান দিয়ে চলে যায়। ইমাদ ধীর পায়ে গিয়ে বসল মাহাদের পাশে। মাহাদ আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। রাহান সহ বাকি ২ বন্ধু ফাহিম আর মুবিন বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ২ বন্ধুকে একটু একা ছাড়ল। মাহাদকে সামলাতে একমাত্র ইমাদই পারবে, তাই তারা দূরে রইল। ইমাদ ক্ষীণ কণ্ঠে শুধাল, এইভাবে চললে হবে? তুই না অবনীকে ভালোবাসিস, তো এমন করতেছিস কেন? না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি মাহাত? মেয়েটা তোরে ভালোবেসে এত কষ্ট করতেছে, আর সেই তুই তার প্রতিদান কি দিচ্ছিস? না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছিস আর কাঁদতেছিস। এমন করলে হবে? তোর এখন শক্ত থাকতে হবে, লড়াই করতে হবে। তুই এগুলো করছিস, অবনী জানলে কি কষ্ট পাবে না? কেন করছিস এইসব? ঠিক, হ, খেয়ে নে। এরপর সবাই মিলে বসে একটা সমাধান বের করি। এইভাবে হয় না মাহাত। তুই সকাল থেকে না খাওয়া, এমন করলে হবে? মরবি তুই। চল, ব্রিজ দিয়ে লাফ দে। ইমাদের কথা শেষ হতে যাওয়া দেশে উপস্থিত হল। সে যে খুব জোরে চালিয়ে গিয়েছে, তা তার আসার সময় দেখেই বোঝা যাচ্ছে। ইমাদ টেনে তোলে মাহাতকে। ইশারায় সবাইকে আসতে বলে কাছে। সবাই এসে গোল হয়ে বসে পড়ে। ৫ বন্ধু মিলে মাহাতকে বুঝিয়ে খাইয়ে দেয়। বন্ধুত্ব বোধ হয় এটাই। কিছুক্ষণ আগে যেখানে ৬ জন যুবকের সাথে নিস্তব্ধতা বিরাজ করছিল, এখন তা হাসাহাসিতে রূপ নিয়েছে। সবার মাঝে থেকে মাহাদের একটু ভালো লাগছে। সবাই ওকে একটু ভালো রাখার জন্য অজানা উদ্দেশ্যে বাইক চালানো শুরু করল। কিছুটা সময় মাহাতকে খুশি রাখার প্রচেষ্টা করল ৫ বন্ধু। বন্ধ রুমের বিছানা ঘেঁষে বসে আছে এক রমণী। উস্কো খুস্কো চুল, মলিন চেহারা, সব মিলিয়ে বিদঘটে অবস্থা তরুণীর। আখি জোড়াবে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। ভীষণ অসহায় মনে হচ্ছে নিজেকে। কাছে ফোনও নেই যে তার প্রিয় মানুষের সাথে কথা বলবে। কি অবস্থা কে জানে মানুষটার। অবনী আলগোছিয়ে হাত বাড়িয়ে আখিজোড়া মুছল। উঠে দাঁড়িয়ে দরজার ছিটকিনি তুলে দিল। যদিও বা পেছন হতে বন্ধ দরজা, তবুও কেউ যেন না আসতে পারে এই ব্যবস্থা করল। মাহাদের কি অবস্থা ভাবতে বুক কেঁপে উঠল অবনীর। পুরুষটা তাকে অসম্ভব ভালোবাসে। এক কথায় পাগলের মতো ভালোবাসে। পাগলও বোধহয় নিজেকে একটু ভালোবাসে, কিন্তু মাহাত তাকে ছাড়া কিছুই বোঝে না। আর যাই হোক না কেন, সে মাহাতকে ছাড়তে পারবে না। যে লোকটা তাকে নিজে থেকেও ভালোবাসে, তাকে কিভাবে ছাড়বে সে? পালাবে দরকার হয়, তবুও মাহাতকে সে ছাড়বে না। আর সে তো এমন নয় যে বাচ্চা, আর এটা তার আবেগের বয়স। সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, তবুও তার আম্মু আর ভাই কেন এমন করছে বুঝল না অবনী।
অবনী ঠিক করলো সে আর কাঁদবে না, এবার নিজেকে শক্ত করবে। এরপর যা হয় দেখা যাবে। সেসব বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে বাবা মা একসময় মেনে নেবে। তবে প্রিয় মানুষ হারিয়ে গেলে তাকে ফিরে পাওয়া যাবে না। এর জন্য সে মাহাতকেই বেছে নিয়েছে। ওয়াশরুম থেকে নিজেকে ফ্রেশ করে বের হলো। ফোনটা নিয়ে নিয়েছে তার মা। বিছানায় বসে ভাবতে শুরু করলো কি করা যায় এখন। তখনই দরজায় সশব্দে আওয়াজ হলো। অবনী বুঝল কেউ দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলতেই রুমে প্রবেশ করল তার আম্মু অহেদা পারভিন। অবনীকে দেখে শক্ত কণ্ঠে বললেন, দরজা লাগিয়েছিস কেন? ইচ্ছা হয়েছে লাগিয়েছি। কি বলার আছে বলো, না হয় যেতে পারো। ওয়াহিদা পারভিন মেয়ের এমন উদাসীনতায় ক্ষিপ্ত হলেন ভীষণ। তবুও নিজেকে শান্ত করে বললেন, খেয়ে নে চল। সকাল থেকে কিছু খাসনি, রাত অনেক হয়েছে, খেয়ে নে। আমি খাবো না, যাও তুমি। এবার ওয়াহিদা পারভিন ভীষণ চটে গেলেন। মেয়েকে থাপ্পড় মেরে বসলেন। এরপর ক্ষিপ্ত গলায় বললেন, লজ্জা করছে না এভাবে কথা বলতে? দোষ করার পরে এভাবে কথা বলছিস? ওই ছেলের আছে কি? কি পাইছিস ওর মধ্যে, হ্যাঁ? তাই বল। ওই ছেলে চাকরি করে যে তোকে খাওয়াবে। এবার অবনীয় কিছুটা মেজাজ দেখাল। সে মৃদুস্বরে চিৎকার করে বলল, আমি ছোট বাচ্চা নই, আমি একজন প্রাপ্তবয়স্ক নারী। গায়ে হাত তুলছ কেন? আমি আমারটা বুঝি, নিজের লোভকে সামলাও। আমি ওরে ভালোবাসি। আমার টাকা পয়সার দরকার নাই। তুমি কি সবাইকে নিজের মতো মনে করো? টাকা দেখে ঝুলে পড়ব আমি অন্য লোকের গলায়, নিজের প্রেমিককে ধোকা দিয়ে? তোমার তাই মনে হলে তুমি ভুল। আমি ওরে ভালোবাসি যখন, ওরে আমি ছাড়ব না, বুঝলা? তোমাদের যা করার দরকার হয় কইরা নাও। আমি ওরে ভালোবাসি ছাড়ার জন্য না, বুঝেছ? অবনী। অহিদা বেগম বিকট চিৎকার করে উঠলেন। অবনী তবুও ভয় পেল না। সে সত্য বলতে ভয় পায় না। যা সত্য সে তা বলবেই। ওয়াহিদা বেগম ভীষণ রেগে গেলেন। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, অতিরিক্তবার বেড়েছিস তুই। তোর বাপ আসুক আজ, তোর একটা ব্যবস্থা না করলে হচ্ছে না। তোমার যা করার করে নাও। ভালো যখন আমি বাসি, তখন মাহাদ্রে ছাড়ার প্রশ্নই আসে না। আমি এখন বলি তুমি আব্বুরে ছাইড়া দাও, পারবা? পারবা না, কারণ তুমিও ভালোবাসো আব্বুরে, তেমন আমিও বাসি। তাহলে সমস্যাটা কি? অবনীর এমন কথায় কিছুটা শান্ত হলো ওয়াহিদা পারভিন। তবুও রাক্ষোভ কমল না। চাপা কণ্ঠে চিৎকার করে শুধালো, সমস্যা হলো ওর কিছু করে না। তোরে খাওয়াইব কি? আমার একমাত্র মেয়েকে আমি অমন ছেলের হাতে তুলে দেব তাই বলে? আম্মা, ও আমারে পাগলের মতো ভালোবাসে। আমি ওরে ছেলে দিলেও মরে যাবে। আমি কিভাবে নিজ হাতে নিজের ভালোবাসাকে খুন করব? পারব না আম্মা। তোমরা সবাই যাই করো না কেন, ওরে আমি ছাড়ব না। অহিদা পারভিন আবার একটা থাপ্পড় বসালেন মেয়ের গালে। তাতে অবনীর মধ্যে কোনো ভাবান্তর হল না। অহিদা বেগম অধৈর্য হয়ে রুম থেকে বের হয়ে গেলেন। অবনী বিছানায় বসে পড়ল ধপ করে। টিনশেড রুমখানায় মৃদু বাতাস প্রবেশ করছে জানালা দিয়ে। অবনীর হলদেটে গালখানা লাল বর্ণ ধারণ করেছে। মানসিক যন্ত্রণার চেয়ে কি শারীরিক যন্ত্রণা বেশি হয়? মোটেও না। তার ভেতরের যন্ত্রণার কাছে এ যন্ত্রণা তুচ্ছ। তোমারে আমি এ জীবনে ছাড়ব না মাহাত। ভালো যখন বাসি, আমি তোমারই হব। তুমি তোমার অবনীর ওপর একটু ভরসা রেখো। মফস্বলে মেয়ে অবনী। ভালো কলেজে মেয়েকে পড়ানোর জন্য শওকত হোসেন গ্রামের জমিজমা বিক্রি করে শহরে পাকা টিনশেদের বাড়ি করেন। এখানে ছোটখাটো কাপড়ের ব্যবসা শুরু করেন। চারপাশে দেওয়াল থাকলেও ওপরে টিন দেওয়া অবনীদের বাড়িতে। তার শৈশব কেটেছে মফস্বলে। এখন অবশ্য শহরের জীবনযাপনে অভ্যস্ত হয়ে গিয়েছে। অবনী যখন শহরে আসে তখন তার বয়স মাত্র ১৬। সেই বয়সেও অবনী ভীষণ ম্যাচিওর। কলেজ জীবন ভীষণ ব্যস্ততায় কাটল তার। পড়াশোনা, টিউশনি সব মিলিয়ে বসার সময়ও পেত না। এরপর যখন অনার্সে উঠল, তখনই তার জীবনে ঝড়ো হাওয়ার মতো উদয় হল মাহাদ। ছেলেটা তাকে ভীষণ ভালোবাসত নাকি? লোকমুখে অনেক পাগলামির কথা শুনেছে অবনী। সে পাত্তা দেয়নি। দীর্ঘ ৩ বছর একই কলেজে একই ক্লাসে পড়াশোনা করেছে তারা। মাহাতকে সে ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও দেখেনি অবনী। সেই থেকে অনুভূতির জন্ম। সেই অনুভূতি যে আজ এত গাঢ় রূপ নেবে তা কখনো ভাবেনি অবনী। প্রথম প্রেম কিনা, ভীষণ ভালোবাসে কিনা মাহাতকে। অবনী সারা ঘর হাতড়ে বাটন ফোনখানা খোঁজার চেষ্টা করল। একটা বাটন ফোন আছে তার, যদিও সে কথা এত সময় মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তবে এখন মনে পড়েছে
অবনী দৌড়ে গিয়ে প্রথমে দরজার ছিটকিনি তুলল, এরপর পাগলের মতো আবারও খোঁজা শুরু করল। খুঁজতে খুঁজতে পেয়ে গেল এক পর্যায়ে বাটন ফোনখানা। ফোনটা কয়েক বছর আগের, চলে কিনা তাতে সন্দেহ আছে। দ্রুত চার্জার খুঁজে চার্জে লাগালো অবনী। বেশ কিছুক্ষণ পর ফোনটা খুলল। ফোনটা খুলতে দেখে অবনীর হৃদয় কিছুটা শান্ত হল। মাহাদের নাম্বারখানা তুলল, কল করল নাম্বারে। বুক কাঁপছে ভীষণ তার, ঠোরজোড়াও তিরতির করে কাঁপছে। ওপাশ থেকে বেশ কিছুক্ষণ পর রিসিভ হল। প্রিয় পুরুষের ভাঙা কণ্ঠস্বর যেন তাকে ভেতর থেকে আবারও গভীরভাবে দমড়ে মুচড়ে ফেলল। কান্নারা সব বেরিয়ে আসতে চাইল। অবনী ফোপাতে থাকল। অপর পাশ থেকে মাহাত বুঝে ফেলল এটা তার প্রিয় নারী। মাহাত অস্থির কণ্ঠে শুধালো, অবনী তুমি ঠিক আছো? তুমি ঠিক আছে তো পাখি? কথা বলছো না কেন? কথা বলো শোনা, একটু কথা বলো। তোমার কান্নার আওয়াজে আমায় ভেঙে চুরমার করে দিচ্ছে। অবনী নিজেকে শান্ত করার প্রচেষ্টা করল। এরপর ভাঙা ভাঙা গলায় বলল, তুমি ঠিক আছো তো মাহাত? নিজের কোনো ক্ষতি করনি তো? শোনো, তুমি ভাইবো না, এই অবনী তোমারে ছাইড়া দিব। আমি তোমারে ভালো যখন বাসি, ছাড়ব না মৃত্যুর আগ অব্দি। তুমি নিজের খেয়াল রাখো। তুমি ঠিক আছো পাখি? কও না কেন? আমি চিন্তায় মইরা যাচ্ছিলাম। তুমি ঠিক থাকলেই হইল। শোনো না, আমি তোমারে বিয়ে করব। আমি আসি তোমাদের বাড়ি, তোমার আব্বুর সঙ্গে কথা কই। তুমি শোনো, চিন্তা করবা না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি কাঁদতেছো কেন বোকা পাখি? আমি আছি তো না, কিছু হবে না তো। তুমি শুধু পাশে থাইকো আমার, তাহলেই হবে। আমি ঠিক নাই মাহাত, তোমারে আমার ভীষণ প্রয়োজন। আম্মা একটু আগে আইসে ঝামেলা কইরা গেছে। মাহাত চলো পালাই যায়। শশ, এমন কথা বলে না পাখি। পালাবো কেন? তোমার আব্বু আমারে রাজি কইরা তারপর তোমারে আমার ঘরের বউ করব। তুমি একটু ধৈর্য ধরো। শোনো, তুমি ঠিক মতো থাকো। আন্টি যা বলে শোনো। আমি আসমু তোমারে নিতে, একটু অপেক্ষা করো। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে মাহাত, তুমি প্লিজ তাড়াতাড়ি কিছু করো। আচ্ছা পাখি, আমি দেখছি কি করা যায়। তুমি খাইছো? অবনী সত্যি বলার সাহস পেল না। সে নিচু কণ্ঠে বলল, খাইছি আমি। তুমি খাইছো? তুমি মিথ্যা কেন বলতেছিলা পাখি? তুমি জানো না তোমার মিথ্যা আমার কাছে চলে না? শোনো পাখি, যাও খায়া নাও, একটু অপেক্ষা করো। তোমার আমি আমার করবই। এখন ফোন লুকাইয়া যাও, খেয়ে আসো। আচ্ছা, তুমি ঠিক মতো থাইকো। আমি এখন রাখছি। অবনী কল কেটে ফোনখানা লুকিয়ে ফেলল। দরজা খুলে সোজা খাবার টেবিল গিয়ে একটা প্লেটে ভাত আর তরকারি নিয়ে নিজের রুমে চলে আসলো। দরজা আবারও ভেতর থেকে বন্ধ করে দিল। তার মা হয়তো রাগের যাতনায় ভুলে দরজা খুলে গিয়েছিল। তা বেশ ভালোই হয়েছে, খিদেটা খাবার দেখে আরো চওড়া হলো। অবনী কোনো কিছু না ভেবে খাওয়া শুরু করল। মিনিট 10 মাঝে খাওয়া শেষ করল সে। এখন একটু ঘুমানো প্রয়োজন। ঘড়ির দিকে চোখ পড়তে দেখল সবে 8:30 বাজে। সে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। গতকাল থেকে ঠিকমতো ঘুমায়নি সে, এখন ঘুমানো প্রয়োজন। ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে রাতের আকাশ। দমকা হাওয়া বইছে। আকাশে কিছুক্ষণ পর পর আলোর রোশনি দেখা মিলছে। বিদ্যুৎ চমকাচ্ছে। টং দোকানের ব্রেঞ্চিতে বসে আছে 6 বন্ধু। সবার হাতেই 1 কাপ চা। সবাই অজানা উদ্দেশ্যে হারিয়ে গেলেও তার মাঝে ফোন আসে অবনীর। অবনীর সাথে কথা বলার পর মাহাদের মনটা আবারও খারাপ হয়ে গিয়েছে। একদিকে ভালোও লাগছে, আবার খারাপও লাগছে। তবুও কিছু সময় তো কথা বলেছে সে, এই কি অনেক নয়? আপাতত এটাই অনেক তার জন্য। হঠাৎ করে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলো। কেউ কেউ দ্রুত নিজেদের গন্তব্যে ছুটতে লাগলো, তো কেউ বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনি খুঁজতে লাগলো। ঝিরি ঝিরি বৃষ্টি হঠাৎই পরিণত হলো ঝুম বৃষ্টিতে। মাহাত আনমনে হেঁটে রাস্তার মাঝে চলে গেল। ছন্ন ছাড়ার মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মাঝেই ভিজে একাকার হলো। বেশ কিছুক্ষণ কাটল সেভাবে। ইমাদ এবার এগিয়ে আসলো। ঘণ্টা দেরিকের মতো ভিজছে মাহাত। খুব বেশিক্ষণ ভিজলে জ্বর আসবে নির্ঘাত। ইমাদ টেনে এনে বাইকের পেছনে বসালো মাহাতকে। বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, বাড়িতে যা, ঝামেলা করিস না আর। অবনী এবার খুব রেগে যাবে তোর এই কাণ্ডগুলোর কথা শুনলে। নিজেকে সুস্থ রাখ। মেয়েটা তোর জন্য লড়ছে, ওর পুরো পরিবারের সাথে। তোর কি উচিত না ওর জন্য হলেও ভালো থাকা? মাহাত শুনল বোধহয়। ডানে বামে মাথা নাড়িয়ে ঢলতে ঢলতে এগিয়ে গেল।
দোতলা বেয়ে নিজ ফ্ল্যাটের সামনে এসে কাপা কাপা হাতে কলিং বেল বাজালো। মিনিট দুয়েক পর দরজা খুলল। মাহাদের মা নাহিদা সুলতানা দরজা খুললেন। ছেলের অবস্থা দেখে তিনি থমকে গেলেন। একমাত্র ছেলে তাদের। নাহিদা সুলতানা অস্থির হয়ে পড়লেন। ছেলেকে ধরে ভেতরে নিয়ে আসেন। মাহাত, এ অবস্থা কেন তোর? তুই ওই মেয়ের জন্য নিজের ক্ষতি কেন করছিস? এমন করিস না বাপ। আম্মা, দয়া করে এখন চুপ করো। ওরে আমি যখন ভালোবাসি, ওর জন্য সব করতে রাজি আমি। দরকার হয় ওর বাপের পায়ে ধরব, তবু ওরে আমার লাগবে। মাহাত, এরকম করিস না। ওর বাপ মানবে না। তুই আর ও এক বয়সী। কি করে খাওয়াবি ওরে? বাপের টাকায় বউ খাওয়াবি? না, আমার বউরে আমি চালাইতে পারব। তোমাদের সমস্যা থাকলে বইল, চলে যাব আমি আমার বউরে নিয়ে। নাহিদা বেগম কিছুটা রাগ হলেন। রাগান্বিত কণ্ঠে বললেন, থাপ্পড় দেব বেয়াদব। মা বাবাকে ছাড়বে তুমি? দেখো মাহাত, এমন করে নিজের ক্ষতি করিস না আব্বা। তোর জন্য আমরা আরো সুন্দরী মেয়ে খুঁজে আনব। আম্মা, তুমি যদি বিশ্বের সব থেকে সুন্দরী মেয়েকেও এনে দাও না, তবুও আমি আমার অবনীকেই বেছে নেব। আমি ওরে ভালোবাসি আম্মা। ভালোবাসা সবার প্রতি আসে না, আর যার প্রতি আসে তারে ছাড়া যায় না। ওরে ছাড়া যে আমার দিবস কাটে বিবশ হয়ে। মাহাত, আব্বু একটু বোঝ। অবনীর পরিবার মানবে না। না মানুক, ওরে নিয়ে আসবো আমি আমার কাছে। তৈলে আনবো দরকার হয়, তবু আমার ওরেই লাগবে। আম্মা, তুমি বলো না, আমার সাথে কেন এমন হচ্ছে? আমি তো ভীষণ ভালোবাসি অবনীরে, তবুও কেন ওর পাওয়ার লাইগা আমার এমন ছটফট করতে হচ্ছে? আমার মধ্যে কিসের কমতি আম্মা, যে ওর বাপ মা এমন করছে? আব্বা, তুই এখন এইসব ছাড়। চল, গোসল করবি। ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। অবনীর কথা বাদ দে এখন। মাহাত হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। যন্ত্রণায় ছটফট করতে করতে বলল, আম্মা, ও আম্মা, আমার না খুব কষ্ট হচ্ছে। কেন হচ্ছে কও না? অবনীরে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আম্মা। ওরে আয়না দেও আম্মা, দয়া করে। ওরে অন্য কারো হইলে আমি সহ্য করতে পারবো না আম্মা। মরে যাব আমি। বাইরে ঝুম বৃষ্টি, সাথে ক্ষণে ক্ষণে আকাশ আলোকিত হয়ে বজ্রপাত হচ্ছে। বৃষ্টির তেজ যেমন ক্ষণে ক্ষণে বাড়ছে, তেমনই বাড়ছে একজন প্রেমিকের হৃদয়ের অতলের দহন, যন্ত্রণা। বিরহে পড়ছে তার অন্তর। একজন মা কখনোই নিজের চোখে সন্তানের এমন অবস্থা দেখতে পারেন না। নাহিদা সুলতানও পারলেন না। ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। যুবক মাহাত ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাছে মাকে জড়িয়ে। একটা ছেলে কতটা ভালোবাসলে একটা মেয়েকে হারানোর ভয়ে পাগলের মতো কাঁদে। মাহাত বেসেছে তার অবনীকে, তাও পাগলের মতো। নাহিদা সুলতানা ছেলেকে সামলানোর চেষ্টা করলেন। সে জানেন যে ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা। মাহাত বিড়বিড় করে আওড়াল, তুমি অন্য কারো হইও না অবনী। তুমি সুখ হইও, না হয় দুঃখ হও, তবু আমারই হও। তোমার দেওয়া আঘাত যন্ত্রণা সব মেনে নিতে পারব, শুধু তোমারে অন্য কারো সঙ্গে দেখতে পারব না। নাহিদা সুলতানা বুঝলেন ছেলের গাঢ় অনুভূতি। এই নিয়ে কত শত রাগ করে বাড়ি ফেরেনি, তারাও কি খুব সহজে মেনেছে? মোটেও না। নাহিদা সুলতানা ছেলের মানিব্যাগে একদিন দেখে ফেললেন অবনীর হাসিমাখা ছবি। এই নিয়ে মাহাতকে জিজ্ঞেস করতে সে অকপটে স্বীকার করল মেয়েটা তার প্রেমিকা। এই নিয়ে ঝামেলা হলো। মাহাত বাড়ি ফিরল না পুরো এক রাত। এরপর না পেরে নাহিদা সুলতানা আর জহিরুল হাসান ছেলেকে শান্ত করার দরুন বলেন তারা মেনে নিয়েছেন। এরপর সে কথা আর ওঠেনি। তবে গতকাল থেকে পাগলামি করছে। এরপর ইমাদের থেকে বাকি কাহিনীটা জানা। নাহিদা সুলতানা ছেলেকে বহু কষ্টে শান্ত করে রুমে পাঠায় জামাকাপড় পাল্টাতে। নাহিদা সুলতানা সোফাতে ধপ করে বসে পড়েন। ছেলের মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। কি করবেন তিনি? তার কি উচিত হবে? বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া? কিছু ভেবে পেলেন না তিনি। আজ নিজের স্বামী আসলে এ বিষয়ে আলাপ করতে হবে। ছেলেকে এভাবে দেখতে পারবেন না। একটা মাত্র ছেলে, তার কিছু হলে তিনি বাঁচবেন না। খুব ভালোবাসেন কি না? নাহিদা সুলতানা দ্রুত উঠে রান্নাঘরে গেলেন। দুটো রুটি আর গোশ গরম করে ছেলের রুমে আসলেন। মাহাত সবেমাত্র গোসল করে বের হয়েছে। নাহিদা সুলতানা ছেলেকে দেখে বললেন, এদিকে আয় মাহাত, খেয়ে নে। মাহাত নির্জীব কণ্ঠে উত্তর দিল, ক্ষুধা নেই আম্মু। নাহিদা সুলতানা ছেলেকে জোর করে বসিয়ে নিজেই খাইয়ে দিতে লাগলেন। মাহাত একটা রুটি পুরোপুরি খেতে পারল না। তার মাঝে মনে পড়ল তার প্রিয়া খেয়েছে কিনা। গলা দিয়ে খাবার নামতে চাইল না। মাহাত বলল, গলা দিয়ে নামছে না আম্মু আর। খাবো না, নিয়ে যাও।
কি খেলি? আরেকটু খা বাপ। আম্মা, জোর করো না। আমি একটু ঘুমাই, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা আব্বু, তুই দাঁড়া। আমি প্লেটটা এখনই রেখে আসছি। নাহিদা সুলতানার রুম থেকে বের হতেই মাহাত হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। হৃদয়ের দহন কমবে কি করে? এ দহন যে একমাত্র অবনী পারে কমাতে। নাহিদা সুলতানা এক গ্লাস পানি আর নাপা ওষুধ নিয়ে রুমে আসলেন। মাহাতকে ডেকে তুলে জোর করে ওষুধটা খাইয়ে দিলেন। মাহাত খেয়ে আবারও শুয়ে পড়ল। নাহিদা সুলতানার ছেলের মাথায় হাত বুলে দিলেন বেশ কিছু সময়। তিনি ভাবেন ছেলে হয়তো ঘুমিয়ে গিয়েছে। এই ভেবে তিনি লাইট বন্ধ করে দরজা চাপিয়ে চলে যান। নাহিদা সুলতানা চলে যেতেই মাহাত ধপ করে আখিজোড়া খুলল। প্রেয়সীর খবর কি জানে না সে? ঠিক আছে কিনা তাও জানে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যা তার হৃদয়ে রক্তক্ষরণও বাড়ছে। মাহাদের বড্ড ইচ্ছা করল অবনীকে একবার কল করবার, তবুও ভয় আশঙ্কা থেকে করল না। খোলা জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখছে মাহাত। আখিজোড়ায় অশ্রুকোণার দেখা পাওয়া গেল। বিড়বিড় করে আওড়ালো, এমন যন্ত্রণা কেন হচ্ছে পাখি? তুমি তো আমার কেউ না, তবুও কেন এত ভালোবাসি তোমারে? তোমার সাথে কথা বলার জন্য হৃদয় খান কেন এমনভাবে পড়ছে? ও পাখি, একটু ধরা দাও না। আর কত যন্ত্রণা দিবা আমারে? সহ্য হচ্ছে না আর। দরজা ধাক্কানো তীব্র আওয়াজে ঘুম ভাঙল অবনীর। মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। মাথা চেপে ধরে উঠে বসল। জানালা দিয়ে দমকা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে তাকে। শীত শীত অনুভব করল অবনী। 2 মিনিট স্থির হয়ে বসে রইল। নিজেকে স্বাভাবিক করে দরজা খুলল। দরজা খুলতেই হুড়মুড় করে প্রবেশ করল তার মা ওয়াহিদা বেগম। এসেই ক্ষিপ্ত গলায় বলল, বসার ঘরে আয়, তোর বাপ ডাকছে। অবনী কোনো দিক না তাকিয়ে টলমল পায়ে এগিয়ে গেল বসার ঘরের দিকে। বসার ঘরে আসতেই চোখে পড়ল তার বাপ ভাইকে। শওকত হোসেন অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ। তিনি গতকাল বাড়িতে ছিলেন না, একটু আগেই ফিরেছেন। স্ত্রীর কাছে সব শুনেছেন তিনি। অবনীকে উদ্দেশ্য করে বললেন, অবনী, এখানে এসে বসো। অবনী নিশ্চুপ হয়ে সামনের সোফাতে বসল। শওকত হোসেন ভালো করে মেয়েকে পর্যবেক্ষণ করলেন। উস্কো খুস্কো চুল, ফোলা লাল আখিজোড়া জানান দিচ্ছে মেয়েটা কেঁদেছে। তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন মা? অবনী কিছু বলল না। সে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। শওকত হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও জিজ্ঞেস করলেন, তুমি কি খুলে বলবে আব্বুকে? কি হয়েছে বলো তুমি? নিজের আব্বুর এমন নরম কণ্ঠস্বর শুনে অবনী নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। হাউমাউ করে কেঁদে উঠল। শওকত হোসেন হতভম্ব হলেন। কাছে গিয়ে মেয়ের মাথায় হাত রেখে বললেন, শান্ত হও মা, কেঁদো না। বলো কি হয়েছে? অবনী কান্না থামিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। এরপর ভাঙ্গা গলায় বলল, আব্বু, আমি জানি তুমি সব জানো। আম্মু সব বলেছে তোমায়। আব্বু, আমি মাহাতকে ভীষণ ভালোবাসি আব্বু। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আম্মু এমন করছে কেন আব্বু? মাহাত কোন দিক দিয়ে খারাপ? সবই বুঝলাম। এখন এটা বলো, মাহাত কি করে? ও কিছু করে না। বেকার যাকে বলে, আমার সাথেই পড়ছে। শওকত হোসেন শান্ত কণ্ঠে বললেন, বিয়ে করে খাওয়াবে কি? এখন তো বিয়ে করছি না আমরা। দুজনেই চাকরি পাই, এরপর বিয়ে। আর যদি তোমরা না মানো, তবে আমি বের হয়ে যাচ্ছি। অহিদা ওকে ফোন দিয়ে দাও। আর আগামীকালকে তাকে আসতে বলো। কিন্তু অবনীর আব্বু, থামো, আমি দেখছি বিষয়টা। মা, তুমি যাও, এখন বিশ্রাম নাও। ওকে ফোনটা ফিরে দাও অহিদা। অহিদা বেগম ভেতরে ভেতরে ফুঁসে উঠলেও স্বামীর সামনেই কিছুটা প্রকাশ করলেন না। ওয়াহিদা বেগম গটগট করে রুমে গিয়ে ফোনটা নিয়ে আসলেন। ফোনটা পেতে অবনী নিজের রুমে চলে আসলো। দরজা আটকে বিছানায় বসে ফোন অন করে সবার প্রথমে কল করে তার প্রিয় পুরুষকে। অপর পাশ থেকে কল রিসিভ হতে অবনী মৃদুকণ্ঠে শুধালো, মাহাত, ঠিক আছো তুমি? মাহাতকে কল করেছে না দেখেই রিসিভ করেছে। অবনীর কণ্ঠ শুনে ফোন স্ক্রিনে তাকাতে দেখল অবনী নামটা জলজল করছে। মাহাত বলল, তুমি ঠিক আছো তো পাখি? আমি ঠিক আছি মাহাত। একটা খুশির খবর আছে। আব্বু তোমাকে কালকে আসতে বলেছে। শোনো, যদি তারা রাজি না হয়, আমি এক কাপড়ে তোমার সাথে বের হয়ে যাব। আমি তোমায় ভীষণ ভালোবাসি মাহাত। পাখি, কি শোনাইলে তুমি? কালকে আমি তোমারে আমার কাছে আনবো পাখি। আমার এই দূরত্ব সহ্য হচ্ছে না। তোমায় একটু জড়িয়ে ধরতে চায় পাখি। এই দূরত্ব আমি খুব তাড়াতাড়ি ঘোচাবো পাখি। এখন ঘুমাও যান, অনেক রাত।
তুমিও ঘুমাও মাহাত, কাল একটু সকাল সকাল আইসো। আচ্ছা পাখি। ও পাখি, শোনো না। মাহাদের আদুরে কণ্ঠস্বর বলে দিল কিছু একটা আবদার সে করবে। অবনী মৃদু হেসে বলল, বলো। কাল একটু মেনুর রঙের জামদানিটা পরবে? আচ্ছা, ঠিক আছে পরব। তুমি কালো পাঞ্জাবিটা পরো কিন্তু। ঠিক আছে পাখি, এখন ঘুমাও। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। একটা নতুন দিন। ঘন কালো মেঘের আড়াল থেকে সূর্যমামা বেরিয়ে এসেছে। তড়িঘড়ি করে তৈরি হচ্ছে মাহাত। কিছুক্ষণ পর কি হবে কে জানে। তবে মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছে মাহাত, যা হবে ভালো হবে এই ভেবে। ভাগ্যে যে আছে তা তো হবে। মাহাত দ্রুত শরীরে শার্ট জড়িয়ে বাইকের চাবি নিয়ে তাড়াহুড়োয় বাড়ি থেকে বেরিয়ে গেল। নাহিদা সুলতানা ছেলেকে পেছন থেকে ডাকলেও মাহাত উত্তরে শুধু এটুকুই বলেছে, অবনীকে আনতে যাচ্ছি। এতেই নাহিদা সুলতানা বুঝে গেলেন সবকিছু। চিন্তা হচ্ছে তার, তবু কিছু করার নেই। মাহাত বাইক টান দিয়ে সোজা অবনীদের বাড়ির সামনে এসে থামে। নার্ভাস লাগছে তার, যদি উল্টাপাল্টা কিছু বলে ফেলে অবনীর আব্বুর সামনে। এই ভেবে তার চিন্তার শেষ নেই। অনেকটা সময় ভাবার পর সে ভেতরে প্রবেশ করল। দরজায় করাঘাত করল। কিছুক্ষণের মাঝে ওয়াহিদা বেগম এসে দরজা খুললেন। মাহাতকে তিনি প্রথম দেখাতেই চিনলেন। মাহাত খুবই সুদর্শন একজন যুবক, যে কেউ এক দেখাতে তাকে পছন্দ করে ফেলবে। ওয়াহিদা সুলতানাও তার ব্যতিক্রম নন। তবু তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ভেতরে আসো। মাহাত নির্লিপ্ত ভঙ্গিতে ভেতরে প্রবেশ করল। ওয়াহিদা বেগম মাহাতকে বসতে বলে ভেতরে চলে গেলেন। মাহাত অস্বস্তি চিন্তায় কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে। কিছুক্ষণ বাদে শওকত হোসেন উপস্থিত হলেন বসার রুমে। মাহাত তাকে দেখে দাঁড়িয়ে যায়। সালাম দিতেই শওকত হোসেনও উত্তর দিয়ে তাকে বসতে বলে। ওয়াহিদা বেগমকে পাঠান অবনীকে ডেকে আনতে। তিনি কিছুক্ষণ নীরবতা পালন করে বলে উঠলেন, মাহাত, তোমাকে অবনী অবশ্যই বলেছে আমি কেন ডেকে পাঠিয়েছি। জি আঙ্কেল, অবনী আমার একমাত্র মেয়ে। কখনো দুঃখ ছুটে দেয়নি ওকে। ও যা বলেছে সাধ্যমতো চেষ্টা করেছি এনে দেওয়ার। ওর বিয়ের জন্য পাত্র ঠিক, ছেলে ইঞ্জিনিয়ার। বুঝতে পারছ, কত ভালো একজন পাত্র। অবনী সুখে থাকবে আঙ্কেল। মাহাত কিছু বলবে তার আগেই শওকত হোসেন তাকে থামিয়ে দিয়ে বললেন, থামো। আমি জানি কি বলবে তুমি। টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না, এটা আমি জানি। আমার মেয়ে তোমায় বেছে নিয়েছে, এর অবশ্যই কোনো কারণ আছে। তুমি অত্যন্ত সুদর্শন একজন যুবক, পরিবারও ভালো, তবে চাকরি নেই। পড়াশোনাও শেষ হয়নি, এখানেই সমস্যা। তোমার বাবার সম্পত্তি আছে বুঝলাম, তবে আমার মেয়েকে তো আমি এমন ঘরে পাঠাতে পারি না, তাই না, যেখানে ছেলে নিজেই তার বাপের টাকায় চলে। আঙ্কেল, আপনি ভুল জানেন। আমি গত 1 বছর ধরে নিজের টাকাতেই চলি। আমি একজন ফ্রিল্যান্সার, মোটামুটি পর্যায়ের। আমার প্রতি মাসে যে টাকাটা আসে আমি অবনীকে খুব সুখে রাখতে পারবো। আঙ্কেল, আমি অবনীকে ভীষণ ভালোবাসি, ভীষণ। ওকে আমি 5 বছর যাবৎ পাগলের মতো ভালোবাসি। দয়া করে ওকে অন্য কোথাও বিয়ে দিবেন না, মরে যাব আমি। আঙ্কেল, আমি আপনার পায়ে ধরি, তবু ওকে দিয়ে দিন আমায়। আমি আমার রানী করে রাখব ওকে, একটু কষ্ট পেতে দিব না। আঙ্কেল, দয়া করে ওকে আমার কাছ থেকে সরাবেন না। শওকত হোসেন হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন মাহাদের দিকে। মাহাত সত্যি তার পা জড়িয়ে ধরেছে। আখি জোড়ায় চিকচিক করছে অশ্রুকণা। তার আর বুঝতে বাকি রইল না, তারপরে যদি তার মেয়েকে কেউ ভালোবাসে, তাহলে সে একমাত্র মাহাদ। মাহাদের আর্তনাদে অবনী বেরিয়ে এসেছে রুম থেকে। মেয়েটা কাঁদছে। শওকত হোসেন দিক বেদিক হারিয়ে ফেললেন। তিনি কখনোই পারবেন না দুটো ভালোবাসার মানুষকে আলাদা করতে। তিনি যে বোঝেন ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার যন্ত্রণা। কতগুলো বছর আগে তিনি নিজেও এই যন্ত্রণা পেয়ে এসেছেন। তিনি নিজেকে শক্ত রেখে বললেন, পা ছেড়ে উঠে দাঁড়াও মাহাত। মাহাত ছাড়তে চাইছিল না। শওকত হোসেন ধমক দিতে মাহাত উঠে দাঁড়াল। শওকত হোসেন অবনীকে জিজ্ঞেস করলেন, তুমি কি মাহাদের সাথে এই মুহূর্তে এক কাপড়ে বেরিয়ে যেতে পারবে? আব্বু, আমি তোমাকেও ভালোবাসি, মাহাতকেও ভীষণ ভালোবাসি। দুজনই আমার ভীষণ প্রিয়। আমি এই মুহূর্তে মাহাতকে বেছে নিব আব্বু। আমি জানি তুমি কিছুদিন পর এমনিতে মেনে নিবে, কিন্তু মাহাতকে এই মুহূর্তে হারালেও আমি কোনোদিনও ওকে পাবো না আব্বু। আমি মাহাদের সাথে যাচ্ছি আব্বু, তুমি ক্ষমা করো আমায়। ভালো মেয়ে হতে আমি পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। আমায় ক্ষমা করো। শওকত হোসেন মেয়ের দিকে না তাকিয়ে বললেন, বেরিয়ে যাও এই মুহূর্তে।
অবনী মাহাদের সাথে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। অহিদা বেগম এত সময় নীরব থাকলেও এখন স্বামীর কাছে গিয়ে বললেন, কি করলে তুমি এটা? মেয়েকে যেতে দিলে? সুখের জীবন ছেড়ে ওকে ওইখানে যেতে দিলে তুমি? ইঞ্জিনিয়ার ছেলে ছিল। হাই হাই, কি করলা এটা? শওকত হোসেন স্ত্রীকে ধমক দিয়ে বললেন, চুপ। অবনী যেখানে গিয়েছে সেখানে ও অনেক বেশি সুখী থাকবে। টাকা থাকলে সুখী হওয়া যায় না। আমি জোর করে বিয়ে দিলে মেয়েটা সংসার করলেও মন পড়ে থাকত মাহাদের কাছে। এর থেকে ও মাহাদের কাছেই থাকুক। আর আমার বিশ্বাস মাহাত সুখে রাখবে অবনীকে। শওকত হোসেন এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। তিনি নিজের রুমে চলে গেলেন। অহিদা বেগম পেছন থেকে হাহুতাশ করতে লাগলেন। শওকত হোসেন রুমে এসে ধীর পায়ে বসলেন বিছানায়। চশমা খুলে বাঁ হাতে চোখ মুছলেন। মেয়েকে সে কষ্টে থাকতে দেখতে পেত না, তাই তো চলে যেতে দিয়েছে। সে যতটুকু মাহাত সম্পর্কে জানে, মাহাত খুবই ভালো ছেলে, তার মেয়েকে সুখিয়ে রাখবে। এভেবেই তিনি খুশি, মেয়ে তার সুখেই থাকবে। দ্রুতগতিতে বাইক ছুটছে। অবনী মাহাদের কাঁধে মাথা রেখে কাঁদছে। মাহাত থামতে বলছে না, কারণ এখন অবনীর কান্নার প্রয়োজন। অবনী কাঁদতে কাঁদতে মাহাদের শার্টের এক পাশ ভিজিয়ে ফেলেছে। মাহাত নিরিবিলি একটা জায়গায় এনে বাইক থামায়। অবনীকে নামিয়ে ধরে পাশে থাকা ব্রেঞ্চে বসায়। মাহাত আলতো হাতে অবনীর চোখ মুছে দিয়ে বলল, পাখি, অনেক কেঁদেছ, থামো এবার, না হয় চোখ মুখ ফুলে উঠবে। অমনি ফুলে গিয়েছে, আর একটু কাঁদলে আরো ফুলবে। তুমি আর কেঁদো না। মাহাত, আমি আব্বুকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি জানো। আব্বু নামায় অনেক ভালোবাসে। সেই আব্বুকে আমি কষ্ট দিয়ে ফেললাম। কিন্তু আমি তোমায়ও ভীষণ ভালোবাসি মাহাত, তোমাকেও ছাড়তে পারবো না। এর থেকে ক্ষণিকের বিচ্ছেদ ভালো। পরিবার মেনে নিবে, তবে তোমায় হারালে আমি ৮০ বছরও আর ফিরে পাব না। পাখি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি চিন্তা করো না। আঙ্কেল আন্টি সবাই মেনে নিবে। এখন আগে বিয়ে করতে হবে তো, নাকি? চলো, মার্কেটে শাড়ি আর পাঞ্জাবি কিনব। এরপর বিয়ে, সোজা তোমার শ্বশুর বাড়িতে। শেষের কথা শুনে অবনী হেসে ফেলল। মাহাত ফোন করে ইমাদকে সব ব্যবস্থা করতে বলে দুজনে মার্কেটে গিয়ে লাল শাড়ি পাঞ্জাবি কিনল। দুজন তৈরি হয়ে সোজা কাজী অফিসে চলে গেল। সবাই দুজনকে একসঙ্গে দেখে ভীষণ খুশি হয়েছে। সবকটা মিলে ফাজলামি করতে করতে বিয়ে সম্পন্ন হলো। দুজন নবদম্পতি বাইকে করে ঘুরছে রাতের শহর। রাত বাজে হয়তো 10টা। সময়ের খেয়াল কি তাদের আছে? তারা পূর্ণতার সাগরে ভাসছে। মাহাত বাইকে নিয়ে নদীর পাড়ে থামায়। অবনী মাহাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মাহাত, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমাকে বিশ্বাস করে সবকিছু ফেলে চলে এসেছি। আমায় ছেড়ো না, মরে যাব। শেষ নিঃশ্বাস অবধি তোমায় আগলে রাখবো পাখি। তুমি আমার রূপসাগরের মনের মানুষ। তোমায় ছাড়া অচল আমি। তুমিহীনা আমার জগৎশূন্য পাখি। ভালোবাসি। দুজন বসে পড়ল নদীর পাড়ে। শীতল হাওয়া বইছে। মাহাত বিড়বিড় করে আওড়াল, আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সমাপ্ত।